হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে সাইকিয়াট্রিক নার্সিং থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি পোস্ট-বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। এখন আমি আপনাদের সঙ্গে পার্ট 2 নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন: In clients with dementia, the phenomenon of drowsiness, confusion and ataxia in the evening hours is called option A paramnesia, option B sundown, option C confabulation, option D delusion. একজন ক্লায়েন্টের ওনার ডিমেনশিয়া রয়েছে এবং এই ডিমেনশিয়াতে বিশেষ করে ইভিনিং আওয়ারে যদি এই ক্লায়েন্টের মধ্যে ড্রাউজিনেস, কনফিউশন, অ্যাটেক্সিয়া দেখা যায় এবং এই ড্রাউজিনেস, কনফিউশন এবং অ্যাটেক্সিয়া ইনক্রিজ হতে থাকে, তখন তাকে কি বলা হয়, স্পেশালি যদি ইভিনিং আওয়ার্সে বা ইভিনিং টাইমে? অ্যান্সার অপশন বি, সানডাউন। ডিমেনশিয়া হলো অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার। ডিমেনশিয়াতে কি হয়, ইন্টালেক্ট, মেমোরি এবং পার্সোনালিটির অ্যাকোয়ার্ড গ্লোবাল ইম্পেয়ারমেন্ট দেখা যায়, তবে কনসিয়াস লেভেল ইম্পেয়ার হয় না, কনসিয়াস লেভেল ঠিক থাকে। এবং এই ডিমেনশিয়াতে কমনলি কি দেখা যায়, সানডাউন ফেনোমেনা দেখা যায় বা সানডাউনিং সিনড্রোম বা সানডাউনার সিনড্রোম দেখা যায়। এক্ষেত্রে কি হয়, লেট আফটারনুনে বা ইভিনিং টাইমে বা নাইটে কি হয়, ড্রাউজিনেস, কনফিউশন, অ্যাটেক্সিয়া দেখা যায় এবং তা ইনক্রিজ হতে থাকে। অ্যাটেক্সিয়া হলো ব্যালেন্স বা কোঅর্ডিনেশনের যখন ইম্পেয়ারমেন্ট হচ্ছে, এবং এই সানডাউনকে সানডাউনার সিনড্রোমও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন: A 70-year-old client who has dementia of the Alzheimer's type and confabulates. The nurse understands that this client, option A rationalized various behavior, option B delusion of guilt, option C fills the gap in his memory by fabrication, option D perform and act repeatedly. একজন 70 years old ক্লায়েন্টের ডিমেনশিয়া রয়েছে, অ্যালজাইমার টাইপ অফ ডিমেনশিয়া এবং কনফেবুলেশন রয়েছে। তো এই ক্ষেত্রে এই ক্লায়েন্টের মধ্যে কি দেখা যেতে পারে? এখানে বিশেষ করে জোর দিতে হবে, যেহেতু অ্যালজাইমার টাইপ অফ ডিমেনশিয়া এবং ক্লায়েন্টের মধ্যে কনফেবুলেশন রয়েছে, তো এর ওপর জোর দিতে হবে। তাই এই কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি, ফিলস দ্য গ্যাপ ইন হিজ মেমোরি বাই ফেব্রিকেশন। এই কন্ডিশনটিকে বলা হয় কনফেবুলেশন। কনফেবুলেশনে কি হয়, ক্লায়েন্টরা কি করেন, হয়তো কোনো ইভেন্ট বা কোনো ঘটনা শেয়ার করছেন এবং ওনার হয়তো ওই ইভেন্টের কিছু পার্ট মনে নেই বা কিছু ঘটনা হয়তো ঘটেনি। তিনি কি করলেন, ওনার সেই মেমোরি গ্যাপটিকে ফিল আপ করার জন্য বা পূরণ করার জন্য নিজের মতো কিছু গল্প বানিয়ে আমাদেরকে বললেন। এই ঘটনাটিকেই বলা হচ্ছে বা এই সিচুয়েশনটিকেই বলা হচ্ছে কনফেবুলেশন। নেক্সট কোশ্চেন: Which mood disorder is characterized by the client feeling depressed most of the day for a 2 years period? Option A dysthymic disorder, option B cyclothymic disorder, option C melancholic disorder, option D obsessive compulsive disorder. একজন ক্লায়েন্টের মধ্যে মুড ডিসঅর্ডার রয়েছে, ওনার এজ হলো 29 ইয়ার্স এবং প্রায় 2 বছর ধরে ওনার মধ্যে ডিপ্রেশন দেখা যাচ্ছে। এই ধরনের ডিসঅর্ডারকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ, ডিসথাইমিক ডিসঅর্ডার। চলুন দেখে নেওয়া যাক। ডিসথাইমিয়া বা ডিসথাইমিক ডিসঅর্ডার হলো এক ধরনের পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার। এই ক্ষেত্রে কি দেখা যায়, বিশেষ করে অ্যাডাল্টদের মধ্যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স ধরে মাইল্ড ডিপ্রেশন দেখা যায় এবং চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 ইয়ার ধরে মাইল্ড ডিপ্রেশন দেখা যায়। এই কন্ডিশনটিকেই বলা হচ্ছে ডিসথাইমিক ডিসঅর্ডার বা ডিসথাইমিয়া, এক ধরনের পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার। এবং সাইক্লোথাইমিয়া হলো, এই সাইক্লোথাইমিয়া বা সাইক্লোথাইমিক ডিসঅর্ডারও এক ধরনের পারসিস্টেন্ট মুড ডিসঅর্ডার। এই ক্ষেত্রে কি দেখা যায়, ক্লায়েন্টের মধ্যে ডিপ্রেসিভ ফেজও দেখা যায় এবং হাইপোম্যানিয়ার ফেজও দেখা যায়, অর্থাৎ ডিপ্রেসিভ এবং হাইপোমেনিক দুটি ফেজই দেখা যায় সাইক্লোথাইমিয়া বা সাইক্লোথাইমিক ডিসঅর্ডারে। নেক্সট কোশ্চেন: হুইচ ফ্যাক্টর ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক ফর সিজোফ্রেনিয়া? অপশন এ পোভার্টি, অপশন বি অ্যালকোহলিজম, অপশন সি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, অপশন ডি জয়েন্ট ফ্যামিলি। এর মধ্যে কোন রিস্ক ফ্যাক্টরটি সিজোফ্রেনিয়ার রিস্ককে বাড়িয়ে দেয় বা সিজোফ্রেনিয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড? অ্যান্সার অপশন এ, পোভার্টি। বিভিন্ন স্টাডির দ্বারা দেখা গেছে সোশ্যাল ফ্যাক্টর হিসেবে এরিয়া অফ হাই সোশ্যাল মোবিলিটি অ্যান্ড ডিসঅর্গানাইজেশন স্পেশালি অ্যামাং মেম্বার্স অফ ভেরি লো সোশ্যাল ক্লাস বা পোভার্টি কি করে, সিজোফ্রেনিয়া রিস্ককে বাড়িয়ে দেয় বা পোভার্টি হলো সিজোফ্রেনিয়ার একটি রিস্ক ফ্যাক্টর, সোশ্যাল রিস্ক ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন:
Which is the highest priority in the post-electroconvulsive therapy care? Option A, observe for confusion. Option B, observe for vomiting. Option C, documents the client response to treatment. Option D, monitor respiratory status. পোস্ট ইসিটি কেয়ারে এর মধ্যে কোনটি হলো হাইয়েস্ট প্রায়োরিটি? অ্যান্সার অপশন ডি, মনিটর রেসপিরেটরি স্ট্যাটাস। পোস্ট প্রসিডিওর কেয়ারে অর্থাৎ ইসিটির পোস্ট কেয়ারে মেনলি যেটা হাইয়েস্ট প্রায়োরিটি সেটা হচ্ছে রেসপিরেটরি স্ট্যাটাস অ্যাসেস করতে হবে এবং ভাইটাল সাইন অ্যাসেস করতে হবে, কারণ ইসিটির সাইড এফেক্ট হিসেবে মেমোরি ইম্পেয়ারমেন্ট, ড্রাউজিনেস, কনফিউশন, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, হেডেক, উইকনেস, ড্রাই মাউথ, নজিয়া, ভমিটিং, প্যালপিটেশন, টাং বাইট ইত্যাদি দেখা যায়। তবে হাইয়েস্ট প্রায়োরিটি হলো রেসপিরেটরি অ্যারেস্ট বা রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে কি না তা অ্যাসেস করতে হবে, তাই রেসপিরেটরি স্ট্যাটাস চেক করতে হবে। নেক্সট কোশ্চেন, nurse is aware that the following complication is found in client with bulimia nervosa. Option A, gastric rupture. Option B, dental caries, erosion of tooth enamel, gum infection, parotitis. Option C, dehydration or electrolyte imbalance. Option D, all of the above. একজন ক্লায়েন্টের বুলিমিয়া নার্ভোসা রয়েছে, কমপ্লিকেশন হিসেবে এর মধ্যে কি দেখা যেতে পারে? অ্যান্সার অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। বুলিমিয়া নার্ভোসা হলো এক ধরনের ইটিং ডিসঅর্ডার। এক্ষেত্রে কি দেখা যায়? দুটি ফেজ দেখা যায়। একটি ফেজে দেখা যায় কি বিঞ্জ ইটিংয়ের ফেজ দেখা যায়। এই ক্ষেত্রে কি হয়, অ্যাবনর্মালি প্রচুর পরিমাণে খাবার খেতে থাকেন এবং এরপরে মনে হয় যে ওয়েট গেইন হতে পারে। সেই ওয়েট গেইনকে প্রিভেন্ট করার জন্য বেশ কিছু কম্পেনসেটরি মেজার্স ফলো করেন বা ইউজ করেন, যেমন সেলফ ইনডিউস ভমিটিং, ডায়েটিক্স এবং ল্যাক্সেটিভ ইউজ, ডায়েটিং, ফাস্টিং ইত্যাদি মেজার্স ইউজ করেন। এই কন্ডিশনটিকেই বলা হচ্ছে বা এই ডিসঅর্ডারটিকেই বলা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসার কমপ্লিকেশন হিসেবে গ্যাস্ট্রিক রাপচার, ডেন্টাল ক্যারিজ, ইরোশন অফ টুথ এনামেল, প্যারোটাইটিস, গাম ইনফেকশন, ডিহাইড্রেশন অ্যান্ড or electrolyte imbalance ইত্যাদি দেখা যায়। নেক্সট কোশ্চেন, a 11 years old child has certain speech limitation and difficulty with gross motor skills. She has an IQ of 40. She is diagnosed to have mental retardation of this classification. Option A, mild. Option B, moderate. Option C, severe. Option D, profound. একজন 11 বছর চাইল্ডের ওরা কী রয়েছে, স্পিচ লিমিটেশন রয়েছে এবং বেশ কিছু গ্রস মোটর স্কিলের ডিফিকাল্টি রয়েছে এবং আইকিউ হলো 40 এবং এখানে আইকিউর কথাও বলা রয়েছে 40। তো এই ক্ষেত্রে মেন্টাল রিটার্ডেশনের মধ্যে কোন টাইপের মধ্যে পড়ছে এই চাইল্ডটি? অ্যান্সার অপশন বি, মডারেট। মেন্টাল রিটার্ডেশনে 4টি ক্লাসিফিকেশন রয়েছে আইকিউর ওপর বেশ করে। আইকিউ 50 to 70 হলো মাইল্ড মেন্টাল রিটার্ডেশন, 35 to 50 হলো মডারেট মেন্টাল রিটার্ডেশন, 20 to 35 হলো সিভিয়ার মেন্টাল রিটার্ডেশন এবং লেস দেন 20 আইকিউ হলো প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন। এবং এখানে মেন্টাল রিটার্ডেশনের বেশ কিছু বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশন দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, the client with anorexia nervosa is improving if option A, attend cultural programs, option B, doing exercise, option C, weight gain, option D, perform daily activities. এর মধ্যে কোন কন্ডিশনটি দেখে বোঝা যাবে বা কোন পারফরমেন্স দেখে বোঝা যাবে যে একজন অ্যানোরেক্সিয়া নার্ভোসার পেশেন্ট বা ক্লায়েন্ট ইমপ্রুভ করছে? অ্যান্সার অপশন সি, ওয়েট গেন। অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো এক ধরনের ইটিং ডিসঅর্ডার। এক্ষেত্রে কি দেখা যায়, হাইলি স্পেসিফিক বিহেভিয়ারাল অ্যান্ড সাইকোপ্যাথোলজিক্যাল সিমটমস এবং সিগনিফিক্যান্ট সোমাটিক সাইন দেখা যায় এবং কোর সাইকোপ্যাথোলজিক্যাল ফিচার্স হিসেবে রেট অফ ফ্যাটনেস, ওয়েট ফোবিয়া এবং ড্রাইভ ফর থিননেস দেখা যায়। এবং এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্টের মধ্যে বা ক্লায়েন্টের মধ্যে কি দেখা যায়, একটা ইন্টেন্স ফিয়ার থাকে যে ওয়েট গেন হয়ে যেতে পারে এবং তার জন্য কি করেন তারা, যাতে ওয়েট গেন না হয় খুব কম পরিমাণে অ্যানোরেক্সিয়া নার্ভোসার পেশেন্টরা খুবই অল্প পরিমাণে খাবার খান এবং ওয়েট হয়তো নর্মালের থেকে অনেকটাই কম রয়েছে, থিন এবং স্লিপ, তা সত্ত্বেও ওনার মনে হতে পারে যে ওয়েট গেন হয়ে যেতে পারে। মানে একটা ইন্টেন্স ফিয়ার দেখা যায় এবং সেটা মানে ফিয়ার সহজে কমে না, হয়তো ওয়েট লস হচ্ছে তাও সেই ভয় কমছে না। এবং কি দেখা যায় এক্ষেত্রে, এবং সেই ওয়েট লস করার জন্য সেলফ ইনডিউস ভমিটিং, এক্সেসিভ এক্সারসাইজ, ল্যাক্সেটিভ ইউজ ইত্যাদি দেখা যায়। এই কন্ডিশনটিকে বা এই ডিসঅর্ডারটিকে বলা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তাই অ্যানোরেক্সিয়া নার্ভোসা পেশেন্টের যদি ওয়েট গেন হয় তাহলে বোঝা যাবে যে অ্যানোরেক্সিয়া নার্ভোসার পেশেন্ট ইমপ্রুভ করছে। নেক্সট কোশ্চেন, a client who abused alcohol and cocaine tells a nurse that he only used substance because of his stressful marriage and difficult job. Which defense mechanism is this client using?
অপশন এ র্যাশনালাইজেশন, অপশন বি রিগ্রেশন, অপশন সি সাপ্রেশন, অপশন ডি রিপ্রেশন। এখানে একজন ক্লায়েন্ট তিনি অ্যালকোহল এবং কোকেন ইউজ করেন এবং তিনি বলছেন যে তার স্ট্রেসফুল ম্যারেজ এবং ডিফিকাল্ট জবের জন্যই তিনি অ্যালকোহল এবং কোকেন ইউজ করেন। এটি কোন ধরনের ডিফেন্স মেকানিজম? অ্যান্সার অপশন এ র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশনে কি দেখা যায়, একটি লজিক্যাল রিজনিং খুঁজে বের করা হয়, মানে যেটা তিনি করছেন সেটার জন্য তিনি একটি লজিক্যাল রিজন একটি খুঁজে বের করেন। যেমন এক্ষেত্রে কি দেখা গেছে যে উনি অ্যালকোহল বা সাবস্টেন্স কিছু ইউজ করছেন, তার জন্য তিনি দায়ী করছেন কাকে? ওনার স্ট্রেসফুল ম্যারেজ এবং ডিফিকাল্ট জবকে। এটি হলো একটি ডিফেন্স মেকানিজমের এক্সাম্পল যাকে বলা হয় র্যাশনালাইজেশন। নেক্সট কোশ্চেন, a client taking the monoamine oxidase inhibitors antidepressant trazodone is instructed by the nurse to avoid which food item? Option A fermented sausage, dried fish, beverage like wine, beer and coffee. Option B green leafy vegetables. Option C milk. Option D none of the above. একজন ক্লায়েন্টের অ্যান্টিডিপ্রেশন ড্রাগ থেরাপি হিসেবে মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার্স ড্রাগ থেরাপি চলছে। এই ক্ষেত্রে ক্লায়েন্টকে এর মধ্যে কোন ফুড আইটেমটি অ্যাভয়েড করার কথা বলতে হবে? অ্যান্সার অপশন এ ফার্মেন্টেড সসেজ, ড্রাইড ফিশ, বেভারেজ লাইক ওয়াইন, বিয়ার অ্যান্ড কফি। এখানে বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগের, তার মধ্যে একটি হলো মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার্স। এই মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার্স ড্রাগ থেরাপি চললে এই ক্ষেত্রে টাইরামিন যুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার্স ড্রাগ থেরাপির সঙ্গে যদি টাইরামিন যুক্ত খাবার খাওয়া হয় সেক্ষেত্রে হাইপারটেনসিভ ক্রাইসিস দেখা যেতে পারে। তাই বেশ কিছু খাবার যেগুলোতে টাইরামিন রয়েছে, যেমন beef liver, chicken liver, fermented sausage, dried fish, overripe fruit, chocolate and beverage like wine, beer, coffee ইত্যাদি অ্যাভয়েড করতে হবে। নেক্সট কোশ্চেন, the nurse is teaching a group of client about the mood stabilizing medication lithium carbonate. She or he instruct the clients to depletion of which electrolyte can precipitate lithium toxicity? Option A sodium, option B calcium, option C magnesium, option D potassium. এর মধ্যে কোন ইলেকট্রোলাইটের ডিপ্লেশন হলে লিথিয়াম টক্সিসিটি হতে পারে? অ্যান্সার অপশন এ সোডিয়াম। লিথিয়াম টক্সিসিটি যদি সোডিয়াম ডিপ্লেশন হয় তাহলে লিথিয়াম টক্সিসিটি হতে পারে। তাই লিথিয়াম থেরাপিতে সোডিয়ামের লেভেল মেনটেন করতে হবে, সোডিয়ামের লেভেল কমে গেলে লিথিয়াম টক্সিসিটি হতে পারে। নেক্সট কোশ্চেন, which neurotransmitter has been implicated in the development of Alzheimer's disease? Option A dopamine, option B norepinephrine, option C gamma aminobutyric acid, option D acetylcholine. এর মধ্যে কোন নিউরোট্রান্সমিটারটি অ্যালজাইমার ডিজিজের সঙ্গে কোরিলেটেড? অ্যান্সার অপশন ডি অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন বিভিন্ন ডিজিজ বা ডিসঅর্ডার যেমন পার্কিনসন, হান্টিংটন কোরিয়া, অ্যালজাইমার ডিজিজের সঙ্গে কোরিলেটেড। নেক্সট কোশ্চেন, a muscle relaxant is administered to a client before electroconvulsive therapy. The nurse should carefully observe the client for option A respiratory problem, option B diarrhea, option C nausea and vomiting, option D headache. একজন ক্লায়েন্টকে ইসিটির আগে মাসেল রিল্যাক্সেন্ট দেওয়া হয় এবং এই সময় একজন নার্সিং পার্সোনেলকে কেয়ারফুলি কি অবজার্ভ করতে হবে? অ্যান্সার অপশন এ রেসপিরেটরি প্রবলেম কিছু হচ্ছে কিনা তা কেয়ারফুলি অ্যাসেস করতে হবে। মাসেল রিল্যাক্সেন্ট অন্যান্য মাসেলের সঙ্গে রেসপিরেটরি মাসেলকেও রিল্যাক্স করে, তাই রেসপিরেটরি ডিপ্রেশন হচ্ছে কিনা তা অবশ্যই অ্যাসেস করতে হবে। তাই রেসপিরেটরি কিছু প্রবলেম হচ্ছে কিনা তা অ্যাসেস করার জন্য রেসপিরেটরি স্ট্যাটাসও চেক করতে হবে। Next question. A client with chronic use of cocaine reports that he feels like he has bugs crawling under his skin. His arms are red because of scratching. The nurse interprets this finding as possibly indicating which of the following? Option A delusion, option B flight of idea, option C phobia, option D formigation. একজন ক্লায়েন্ট তিনি ক্রনিক ইউজার্স কোকেনের দীর্ঘদিন ধরে কোকেন ইউজ করেন এবং তিনি বলছেন যে ওনার গায়ে কিছু ছারপোকা চলছে এবং ওনার গায়ের মধ্যে বেশ কিছু রেড মার্কস রয়েছে স্ক্র্যাচের। এই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি ফর্মিকেশন। এই ক্লায়েন্টের হাতের মধ্যে কোনো কিছুই নেই, তাও ওনার মনে হচ্ছে যে ওনার হাতের মধ্যে কোনো কিছু চলছে। এই ধরনের হ্যালুসিনেশনকে বলা হয় টেকটাইল হ্যালুসিনেশন অর হ্যাপটিক হ্যালুসিনেশন অর হ্যালুসিনেশন অফ টাচ। বিশেষ করে ওনার যদি
মানে ওনার মধ্যে যেটা হচ্ছে, ওনার মনে হচ্ছে ওনার স্কিনের মধ্যে কোনো কিছু চলছে, এই ধরনের একটি সেন্সেশন হচ্ছে, এই কন্ডিশনটিকে বলা হয় ফর্মিকেশন। বিশেষ করে কোকেন অ্যাবিউজ বা ক্রনিক কোকেন ইউজার্স যারা, তাদের মধ্যে এই টেকটাইল হ্যালুসিনেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, an acquired global impairment of intellect, memory and personality but without impairment of consciousness is called option A dementia, option B delirium, option C delusion, option D illusion। এক ধরনের ইন্টেলেক্ট, মেমোরি এবং পার্সোনালিটির যদি অ্যাকোয়ার্ড গ্লোবাল ইম্পেয়ারমেন্ট দেখা যায়, তবে কনসিয়াসনেসের যদি কোনো ইম্পেয়ারমেন্ট না হয়, এই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ ডিমেনশিয়া। ডিমেনশিয়া হলো এক ধরনের ক্রনিক অর্গানিক ব্রেন সিন্ড্রোম। নেক্সট কোশ্চেন, an organic mental disorder characterized by impairment of consciousness, disorientation and disturbance in perception and restlessness is called option A delirium, option B dementia, option C amnesia, option D delusion। এক ধরনের অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার যেক্ষেত্রে কি দেখা যায়, কনসিয়াসনেস ইম্পেয়ারমেন্ট হচ্ছে, ডিসওরিয়েন্টেশন দেখা যায় এবং পারসেপশনের ডিস্টারবেন্স দেখা যায় এবং রেস্টলেসনেস দেখা যায়, এই কন্ডিশনটিকে কি বলা হয়? এই ধরনের ডিসঅর্ডারকে বলা হয় অপশন এ ডেলিরিয়াম বলা হয়। ডেলিরিয়াম হলো অ্যাকিউট অর্গানিক ব্রেন সিন্ড্রোম। নেক্সট কোশ্চেন, the nurse is caring for a severely depressed client who has just been admitted to the psychiatric ward. Which of the following is a priority of care? Option A rest, option B nutrition, option C elimination, option D safety। একজন পেশেন্ট জাস্ট অ্যাডমিট হয়েছেন সিভিয়ার ডিপ্রেশন নিয়ে, তো এই ক্লায়েন্টের মধ্যে কেয়ারের মধ্যে কোন প্রায়োরিটি আমাদের রাখতে হবে? এখানে যে সমস্ত কেয়ারের কথা বলা রয়েছে এর মধ্যে কোনটি হবে প্রায়োরিটি? অ্যান্সার অপশন ডি সেফটি। যেহেতু পেশেন্টের মধ্যে সিভিয়ার ডিপ্রেশন রয়েছে, সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট, তাই ওনার মধ্যে কি থাকতে পারে? সুইসাইডের রিস্ক থাকতে পারে, তাই আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি হলো সেফটি। নেক্সট কোশ্চেন, when a person is unable to connect the anxiety to a stimulus or morbid fear without any apparent cause is called option A panic, option B phobia, option C free floating anxiety, option D somatic delusion। যখন একজন পার্সন স্টিমুলাসের সঙ্গে অ্যাংজাইটিকে কানেক্ট করতে পারেন না বা কোনো অ্যাপারেন্ট কজ ছাড়াই মরবিড ফিয়ার দেখা যায়, তখন তাকে বলা হয়, অ্যান্সার হবে অপশন সি ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি। ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটিতে কোনো অ্যাপারেন্ট কজ ছাড়াই মরবিড ফিয়ার দেখা যায়। নেক্সট কোশ্চেন, a state of extreme acute intense anxiety accompanied by disorganization of ego function is called option A panic, option B anxiety, option C phobia, option D tension। এক ধরনের এক্সট্রিম অ্যাকিউট ইন্টেন্স অ্যাংজাইটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ প্যানিক বলা হয়। প্যানিক হলো এক ধরনের স্টেট অফ এক্সট্রিম অ্যাকিউট ইন্টেন্স অ্যাংজাইটি। নেক্সট কোশ্চেন, a phrase grapes are sour is an example of option A rationalization, option B sublimation, option C projection, option D regression। এই যে এখানে একটি ফ্রেজের কথা বলা রয়েছে গ্র্যাপস আর শাওয়ার, এটি এর মধ্যে কোন ডিফেন্স মেকানিজমের এক্সাম্পল? অ্যান্সার অপশন এ র্যাশনালাইজেশন। গ্র্যাপস আর শাওয়ার অর্থাৎ একটি লজিক্যাল রিজন ফাইন্ড আউট করা হয়েছে, এটি হলো র্যাশনালাইজেশনের একটি এক্সাম্পল। ডিফেন্স মেকানিজম নিয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব, আপনারা অনেকেই কমেন্ট করেছেন, এবং পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়েও আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।